चलिए 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 शुरू किया जाए। चलो रेडी, एकदम रेडी। चलो आज के हेडिंग দিয়ে নে এসিএফ লেকচার 2। চলো বড় সুন্দর লেকচার হবে, বড় সুন্দর দারুণ লেকচার হবে। আচ্ছা লেকচার 1 এর হোমওয়ার্ক গুলো একবার ডিসকাস করে দিই। লেকচার 1 এর হোমওয়ার্ক গুলো একবার ডিসকাস করে দিই। চলো এখানে দুটো হোমওয়ার্ক ছিল তাই তো, 1 আর 2টা হয়ে গেছিল, 1 আর 2টা হয়ে গেছিল। যেগুলো হোমওয়ার্ক দেব হোমওয়ার্ক গুলো কিন্তু করতে হবে। যদি ভালোভাবে শিখতে চাও তাহলে হোমওয়ার্ক গুলো সলভ করতে হবে। 3 আর 4 ছিল কারেক্ট। চলো সলভ করি তাহলে ফটাফট। কোশ্চেন কি ছিল? ক্যান আ বডি হ্যাভ আ চার্জ অফ দিস? একটা বডির ক্ষেত্রে কি এই অ্যামাউন্ট অফ চার্জ থাকতে পারে? একটা বডিতে দিস অ্যামাউন্ট অফ চার্জ, এক মিনিট, লেটস হ্যাভ আ বেটার ভিউ। দিস অ্যামাউন্ট অফ চার্জ থাকতে পারে। 3, কোয়েশ্চেন নাম্বার 3। চল কত আছে? 8 into 10 to the power minus 19 given q equals to 8 into 10 to the power minus 19 কুলম্ব। কিভাবে করতে হবে? করতে হবে এরকম লিখতে হবে, মনে আছে? কোয়ান্টাইজেশন অফ চার্জ মনে পড়ছে? কিউ ইকুয়ালস টু এনই বলা হয়েছিল। চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের ইন্টিজার মাল্টিপলস হবে। তাহলে কিউ ইকুয়ালস টু এনই, তাহলে এন ইকুয়ালস টু কিউ বাই ই। কিউ মানে কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ই মানে মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হোপফুলি কত আসছে এটা? n ইকুয়ালস টু মাইনাস 18 বাই 16 নাকি? 80 বাই 16 কত হচ্ছে? মাইনাস 5। ইয়াস, মাইনাস 5, ইটস আ ইন্টিজার। ইন্টিজার, তাহলে আমাদের ভার্ডিক্ট হচ্ছে, অ্যান্সার হচ্ছে ইয়েস। এই চার্জটা একটা বডিতে থাকতে পারে। ক্লিয়ার একদম? সাবাস, করেছো হোমওয়ার্ক করেছো? क्या बात है, क्या बात, ফ্যান্টাস্টিক। এই সিনসিয়ারিটি মেনটেন কর। 12 এর 90% পাওয়ানোর দায়িত্ব আমার। জাস্ট এই সিনসিয়ারিটি মেনটেন কর। কোন কোয়েশ্চেন করালে ভালো হবে, কোন জিনিস করালে বেটার হবে, ওটা আমার উপর ছেড়ে দাও। একই গল্প হবে। আচ্ছা অনলাইনে কথা শোনা যাচ্ছে তো? চলো, ফ্রম কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়ালস টু এন ই, তাহলে এন ইকুয়ালস টু হবে কিউ বাই ই। কিউ কত? 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, একই তো, একই ফ্লেভারের, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে n ইকুয়ালস টু মাইনাস 8 বাই 16, দ্যাট ইজ মাইনাস হাফ, দ্যাট ইজ আ ফ্র্যাকশন। এটা একটা ফ্র্যাকশন আসছে। সো দিস চার্জ কান্ট এক্সিস্ট ইন নেচার। আমাদের লেভেলে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে কোয়ার্ক মডেল ওয়াইজ মেবি হতে পারে, বাট আমাদের লেভেলে নেই। কেসে এক্সিস্ট করছে না। সাবাস সাবাস। চলো, আর লাস্টে দুটো সাম হোমওয়ার্কে ছিল তাই তো, না একটা ছিল? এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। চলো, this sum was your homework. 10 to the power 12 alpha particles falls per second on a neutral sphere. আচ্ছা, সো এখানে একটা নিউট্রাল স্ফিয়ার আছে, এটা করেছিস? ঠিক আছে, এখন পারছিস না, দ্যাটস ওকে ফাইন। এটা খুবই ইজি অঙ্ক, কিন্তু পরের বারে যেন পারিস। আলফা পার্টিকলস ফল হচ্ছে, এটা একদম বোর্ড লেভেল সাম। আলফা পার্টিকলস ফল হচ্ছে নিউট্রাল অবজেক্টে।
আলফা পার্টিকেলস মানে হিলিয়াম 4 2, মানে বুঝতে হবে এখানে 2 প্রোটনস আছে। নিউট্রনস নিয়ে কাজ নেই, বিকজ নিউট্রনস ইজ নিউট্রাল, লাভ নেই। আলফা মানে দুটো প্রোটনস, তাই তো, দুটো প্রোটনস মানে প্লাস চার্জ। আলফাকে প্লাস চার্জ কনসিডার করা হয়, আলফাকে পজিটিভ চার্জ কনসিডার করা হয়, বিটাকে নেগেটিভ চার্জ কনসিডার করা হয়। ক্যালকুলেট দ্য টাইম, আচ্ছা, calculate the time in which sphere gets charged by 2 millicoulomb. স্ফিয়ারে কত চার্জ এসছে? 2 millicoulomb, that is 2 into 10 to the power minus 3 coulomb. আমাকে বের করতে হবে কত টাইম লাগছে, তাই তো, কত টাইম লাগছে। বল কি করে করব? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। নিউট্রাল অবজেক্ট আছে, আলফা পার্টিকেলস পড়ছে, আর এই অবজেক্টটা, এই যে স্ফিয়ারটা, কত চার্জ এসছে? প্লাস, এটা দেখ প্লাস 2 মাইক্রোকুলম। কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড টাইম, কতটা সময় লেগেছে। বলো কিভাবে করতে পারি বল? ভেরি ইজি, ইউনিটারি মেথডের সাম এটা, এটা সিম্পলি ইউনিটারি মেথডের সাম। বলি আগে দেখ যে তোর আলফা, একটা আলফা পার্টিকেলের চার্জ কত। চার্জ অফ, আচ্ছা এখানে পার সেকেন্ড এটা একটা বলা আছে, ঠিক আছে, এই পার সেকেন্ডে 10 টু দি পাওয়ার আলফা পার্টিকেলস পড়ছে। চার্জ অফ 1 আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেলের চার্জ কত? একটা আলফা পার্টিকেলের চার্জ ইজ প্লাস 2e, কারণ দুটো প্রোটনস, পজিটিভ, দুটো প্রোটনস, তার মানে 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এটা একটা আলফা পার্টিকেলের চার্জ। তাহলে therefore charge of 10 to the power 12 alpha particles কি হবে বল? মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই, 2 ইন্টু 1.6, আচ্ছা 2টা থাক, উপরে কাটতে সুবিধা হবে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 টু দি পাওয়ার 12, তাহলে 3.6, 3.2 করে দিই, 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? তোর ক্লিয়ার? ক্লিয়ার, সাবাস। একটা আলফা পার্টিকেল 2 ইন্টু কত হলো, তাহলে 10 টু দি পাওয়ার এত, 10 টু দি পাওয়ার এত আলফা পার্টিকেলস কোথায় পড়েছে? নিউট্রাল স্ফিয়ারে। সো দিস ইজ অ্যাকচুয়ালি n, তাই না? 10 টু দি পাওয়ার এত আলফা পার্টিকেলস পড়েছে, সরি মানে এত অ্যামাউন্ট, n অ্যামাউন্ট অফ আলফা পার্টিকেলস। 1 মিনিট দ্বারা একটু ভুল হচ্ছে, আমি কি করলাম, এটা একটু মিস্টেক হয়েছে, একবার পড়ি। 10 টু দি পাওয়ার 12 আলফা পার্টিকেলস ফলস পার সেকেন্ড। On a neutral sphere, calculate the time in which sphere gets charged by 2 millicoulomb. Q আছে, আমার তো এটা লাগবে না, Q থেকে N পেয়ে যাব, N থেকে ওটা পেয়ে যাব, এটা এই মুহূর্তে লাগছে না এটা। আচ্ছা নেক্সট পেজে করি, করে এটা লাস্টে মুছছি। আননেসেসারি ক্যালকুলেশন হয়ে গেল। ফ্রম কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের কোয়ান্টাইজেশন ফলো করলে Q ইকুয়ালস টু NE, তাহলে যে চার্জটা জমেছে তার জন্য কতগুলো আলফা এসছে, দেখ কত চার্জ জমেছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই কত, এটা মাইনাস 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, মাইনাসটা নিয়ে লাভ নেই, মড নিয়ে নে, কারণ তুই নাম্বার অফ আলফা বের করছিস।
কত হবে বল? এটা হচ্ছে 20/16 ইন্টু 10⁻16, তাই তো? -3 + 19, 19 থেকে 3 বাদ দিলে 16। 16 যদি হয় তাহলে n হচ্ছে অ্যাকচুয়ালি 4 দিয়ে কাটলে 5/4 নাকি? 5/4 10⁻16 এতগুলো আলফা এসছে। এবারে তো দরকার হচ্ছে টাইম, এটা হচ্ছে আলফা পার্টিকেলস, আর এখানে লিখবি টাইম। ব্যাস হয়ে গেল। 10⁻12 আলফা পার্টিকেলস 1 সেকেন্ড টাইমে পড়ে। 10⁻12 1 সেকেন্ডে, তাহলে দেয়ারফর 5/4 ইন্টু 10⁻16 কত টাইমে পড়বে? 5/4 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই 10⁻12। 5/4 মানে 1.25, তাহলে 1.25 ইন্টু 10⁻4 সেকেন্ড। এটা হবে, এটা 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 দরকার নেই, এটা বেকার স্টেপ। আমি অন্য কিছু দিয়েছে ভেবেছিলাম। পার সেকেন্ডে, তাহলে অঙ্কটা একবার সামারাইজ করে দিই। কি বলছে? ইজি অঙ্ক, ইজি অঙ্ক। একটা নিউট্রাল স্ফিয়ার আছে, সেখানে আলফা পার্টিকেলস পড়ছে। আলফা পার্টিকেল পড়ার রেট কত? 10⁻12 পার সেকেন্ড, তাই তো? আলফা পড়েছে, আলফা পড়ে এই নিউট্রাল স্ফিয়ারটা চার্জ স্ফিয়ারে কনভার্ট হয়েছে। কত চার্জ এসছে? এত চার্জ, 2 ইন্টু 10⁻³ তাহলে ফার্স্টে আমরা দেখি 2 ইন্টু 10⁻³ এইটা করতে গিয়ে কতগুলো চার্জ দরকার, দিস অ্যামাউন্ট অফ ইলেকট্রনস দরকার, তাই তো? এটা বেরোলো হচ্ছে নাম্বার অফ চার্জেস। আলফা মানে হচ্ছে দুটো প্রোটন। আচ্ছা, 2 এর একটা খেলা আছে। এটা বেরোলো কতগুলো চার্জ আছে, ইন্ডিভিজুয়াল কতগুলো চার্জ। ঠিকই আছে এতগুলো, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস বোঝায় বা নাম্বার অফ চার্জেস এতগুলো দরকার আলফা পার্টিকেলকে চার্জ করার জন্য। এটা ভেবে থাকে, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস। এন কি বোঝায়? এন মানে চার্জেস, নাম্বার অফ ইলেকট্রনস, মানে এখানে পজিটিভ চার্জ আলফা, তাহলে আলফা এখানে কি বোঝাবে? এটা একটু ভাবি। একটা নিউট্রাল স্ফিয়ার, তার চার্জ হয়েছে এত, তার মানে তাতে এতগুলো পজিটিভ চার্জ এসছে। আলফা মানে দুটো পজিটিভ চার্জ, তাহলে 10⁻12 এর জন্য কত হয়? একটা কনসেপ্টে গোলাচ্ছে। 10⁻12 আলফা পার্টিকেলস হলে 1 সেকেন্ড সময় লাগে। 10⁻12 আলফা পার্টিকেলস, 10⁻, এটা এইভাবে লেখ, নাম্বার অফ চার্জেস। 10⁻12 আলফা পার্টিকেল মানে 2 ইন্টু 10⁻12 চার্জেস, কারণ একটা আলফাতে দুটো চার্জ, তাহলে 10⁻12 মানে 2 ইন্টু দিস, তাহলে এখানে একটা 2 আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ইন্টু 2, তাহলে 1.25/2, 1.25/2 0.625 হবে। এটা অ্যাকচুয়াল অ্যান্সার, 0.625 হবে। এবার দেখ বুঝতে পারলি কিনা। এতগুলো হচ্ছে চার্জেস। এবার একটা আলফা মানে কত চার্জ? একটা আলফা মানে দুটো চার্জ, তাহলে 10⁻12 আলফা মানে কত চার্জ? 2 ইন্টু দ্যাট অ্যামাউন্ট, তাই করেছি, হয়ে গেল। কতটা পড়েছে 1 সেকেন্ডে, তাহলে 5/4 অ্যামাউন্ট কত সেকেন্ড লাগবে। এবার ঠিক আছে, ঠিক, চল। এখানে আর
ডিসকাশন কিছু নেই। লেকচার 2 স্টার্ট করলাম। আচ্ছা, স্ক্রিন আসছে তো ঠিকঠাক? বেশ বেশ বেশ, চল লেকচার 2। আরে বাপরে, অনেক ডিসকাশন আছে। কি বলছে? কুলম্বস ল। এখান থেকে শুরু হলো অ্যাকচুয়াল ক্লাস 12 স্ট্যান্ডার্ড কুলম্বস ল। ফ্র্যাকশনাল চেঞ্জ জানবো, ক্লাস 11 এর ইউনিট ডাইমেনশনের টপিক। ইউনিটস, লিমিটেশনস, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি এখানে আসবে। ভেক্টর ফর্ম জানবো, প্রিন্সিপাল অফ সুপারপজিশন জানবো। চল ফটাফট বলি, অনেক লেন্দি লেকচার আছে। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা বেসিক্যালি বলা হয় ইলেকট্রিক্যাল অ্যানালগ অফ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনের গ্র্যাভিটেশনাল যে লটা আছে তাকে যদি ইলেকট্রিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করিস, ওটা কুলম্বস ল। মানে তোর দেখে মনে হবে নিউটনস ল থেকেই তো ঝাপা, নিউটনস ল থেকেই কপি করা, কিন্তু এটা ইলেকট্রিসিটির জন্য, ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য, নিউটনস ল গ্র্যাভিটেশনের জন্য। চল কি বলছে দেখ, স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট। ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন, আমরা বরাবর পড়ে এসেছি যে দুটো চার্জ পার্টিকেল অ্যাট্রাক্ট করতে পারে, রিপেল করতে পারে, প্লাস প্লাস রিপালশন, প্লাস মাইনাস অ্যাট্রাকশন। তো সেই যে ফোর্সটা, সেটা ক্যালকুলেট করব আজকে। ওই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ টু চার্জেস q1 q2, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। মানে এখানে একটা চার্জ আছে, লেট দ্যাট বি q1 চার্জ, এখানে একটা চার্জ আছে, লেট দ্যাট বি q2 চার্জ, দুটো রয়েছে স্মল r ডিস্টেন্সে। তাহলে এদের মধ্যে ফোর্স অফ ইন্টারঅ্যাকশন ধরে নে এফ, অ্যাট্রাকশন হতে পারে, রিপালশন হতে পারে, আমি ইন্টারঅ্যাকশন বললাম। তাহলে কুলম্বস ল কি বলছেন? এফ প্রপোর্শনাল টু q1 q2, ফার্স্ট লাইনটা পড়ে দেখ। পরেরটা কি বলছেন? তোর মনে হচ্ছে না গ্র্যাভিটির মতো, এফ প্রপোর্শনাল টু m1 m2। কম্বাইন করতে পারিস, এফ প্রপোর্শনাল টু q1 q2 বাই r স্কোয়ার, কারেক্ট। f equals to k into q1 q2 by r square, এটাকে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বিখ্যাত কুলম্বস কনস্ট্যান্ট, কারেক্ট? ক্লিয়ার একদম? এটা হচ্ছে বিখ্যাত কুলম্বস কনস্ট্যান্ট। চল এইবারে কুলম্বস কনস্ট্যান্ট হলো, এইবারে কেটাকে নিয়েই মেন মাসলা। এতটুকু ক্লিয়ার? ওকে ওকে ওকে, অনলাইন ক্লিয়ার এতটুকু একদম? চল এবার এখান থেকেই শুরু আসল ডিসকাশন কেটাকে নিয়ে। ফার্স্টে দুই কটা পেয়ে যাচ্ছে, আচ্ছা দুটো পেয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন সিজিএস টা বলি, সিজিএস এ we get k equals to 1 for air or vacuum। আমাদের ক্লাস 12 স্ট্যান্ডার্ডে এনসিইআরটি তে দেখবি এয়ার আর ভ্যাকিউমকে সেম ধরা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। হায়ার ক্লাসে গেলে বুঝতে পারবি দুটো অ্যাবসলিউটলি আলাদা। এয়ার একটা মিডিয়াম, ভ্যাকিউম তো কিছু নেই, বাট তোদের লেভেলে ধরা হয়েছে, তো চল আমরাও তাই ধরি। k1 এয়ার ভ্যাকিউমে সেম আসে না, ডিফারেন্ট আসে, জেনে রাখ এটা, আমাদের লেভেলে সেম। ডাজ কুলম্বস ল কি লিখবি? এফ
কুলম্ব ফোর্স লিখে দে, কুলম্ব ফোর্স কি লিখবি, এফ 1 ইন্টু q1 q2 by r square, that is f equals to q1 q2 by r square. কারেক্ট, কোনো চাপ নেই স্যার, সব ঠিকঠাক আছে, সব ওকে আছে। এসআই, এসআই এটা ইম্পর্টেন্ট, কারণ সবই এসআই তেই চলে। we get k equals to 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi এটাকে বলে এপসাইলন, জানা আছে, এপসাইলন নট, এটা হচ্ছে ফর এয়ার অর ভ্যাকিউম। স্যার এপসাইলন নটটার কোনো নাম আছে? ইয়েস, নাম আছে। এপসাইলন নটের ভ্যালুও আছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এই ভ্যালুগুলো মনে রাখতে পারলে সুবিধা হবে। কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2, কারণ এর ডাইমেনশন বের করতে দেয়, তো ইউনিট থেকে বের করে নিতে পারবি। কুলম্ব স্কোয়ার মানে চার্জের স্কোয়ার, নিউটন মানে ফোর্সের স্কোয়ার, মিটার মানে ফোর্সের -1, মিটার মানে ডিস্টেন্সের -2। এটা হচ্ছে কে, কে এর ইউনিট হয়। এই যদি এপসাইলন নটটা বসালে কে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ওই ইউনিটটা উল্টে দে, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2, বুঝছে? 1 বাই এপসাইলন নট, ইউনিটটা উল্টে গেছে, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। এটা হচ্ছে কে এর ভ্যালু, কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু কোথায়? এসআই তে। কোন মিডিয়াম? এয়ার বা ভ্যাকিউম। কারেক্ট স্যার। তাহলে স্যার লটা দেখতে কেমন লাগবে? কুলম্ব ফোর্স সুন্দর দেখতে লাগছে, কিরকম স্যার? 1 by 4 pi epsilon naught q1 q2 by r square, या फिर you can also write 9 into 10 to the power 9 q1 q2 by r square। বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, হ্যাঁ या না? ক্লিয়ার একদম, তোমাদের অনলাইন ক্লিয়ার একদম? চলো গুড। তাহলে কুলম্ব ফোর্স 1 বাই, এটা আমাদের মুখস্থ করতে হবে, লার্ন, এটা লার্ন করতে হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। এর ভ্যালু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এসআই তে কুলম্বস কনস্ট্যান্ট 1 বাই 4 পাই এপসাইলন নট। এটা কখন? এটা কখন? যখন আমি ফ্রি স্পেসে আছি। যদি স্যার আদার্স মিডিয়ামে থাকি, চলো এই ফোর্সটাকে তুমি এফ নটও বলতে পারো, এফ নটও বলতে পারো, এফ নট ফ্রি স্পেসে করছো, এফ নট বলতে পারো। আদার মিডিয়াম, আদার মিডিয়াম যদি এক্সামে দেয়, এক্সামিনারকে বলে দিতে হবে এপসাইলন কত, এপসাইলন নট তখন আর বলবো না, এপসাইলন বলবো, অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা নেক্সট লেকচারে ডিসকাস করব, কিছু একটা বলে দিতে হবে। যদি আমি আদার্স মিডিয়ামে যাই, তাহলে কুলম্বস কনস্ট্যান্ট 1 বাই 4 পাই এপসাইলন আসে, এটার ভ্যালু বলে দিতে হবে। এটাকে বলা হয় পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। যে মিডিয়ামে রয়েছি সেই মিডিয়ামের পারমিটিভিটি। তাহলে দেয়ারফর ফোর্স 1 বাই 4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার, এটাকে বলতে পারো এফ মিডিয়াম, এফ এনি আদার মিডিয়াম। ক্লিয়ার হলো? ক্লিয়ার একদম? অনলাইন ঝকঝকে ক্লিয়ার একদম পরিষ্কার?
খুব ইজিলি বলছি, ধীরে বলছি, একদম যাতে কনসেপ্টে কোনো গাফিলতি না থাকে। আচ্ছা, এবার দেখ রেশিও। তুই রেশিও ফরম্যাটে এগোতে পারিস। কিরকম স্যার? কিরকম স্যার? খেয়াল কর, যদি প্র্যাকটিক্যালি খেয়াল করিস, এফ নট কত পেলি স্যারজি? 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এফ মিডিয়াম 1/4πε0, সরি শুধু এপসাইলন, Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ মিডিয়ামকে শুধু এফ ও লেখা হয়, এফ মিডিয়ামও লেখা হয়, যা ইচ্ছা যা ইচ্ছা, এইভাবে বলতে পারিস, অনেক বইতে এইভাবে পাবি। যদি রেশিও করি, আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস, কুলম ফোর্স is a medium dependent force। আচ্ছা লজিক্যাল কথা, ফ্রি মিডিয়ামে ফোর্সের ভ্যালু ডিফারেন্ট, কারণ 1/4πε0 ডিফারেন্ট ভ্যালু। অন্য মিডিয়ামে এপসাইলনের উপর ডিপেন্ড করবে এফ কত হবে। একটা ফ্যান্টাস্টিক কনক্লুশন। তোদের মনে আছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইউনিভার্সাল ছিল, হ্যাঁ কিনা? শিওর? নামই তাই, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এখানে কিন্তু বলেনি ইউনিভার্সাল ল অফ কুলম। এখানে মনে রাখবি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা গ্র্যাভিটি পড়ানোর সময় বলেছিলাম, ফার্স্ট লেকচারেই বলেছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, কারণ জি এর ভ্যালু ক্যাপিটাল জি সব জায়গায় ফিক্স থাকে। মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, ইউনিভার্সাল, ইউনিভার্সাল ল। কিন্তু কুলমস ল এর লিমিটেশনস আছে, কুলমস ল ইউনিভার্সাল নয়। চলাই, যদি রেশিও বলে, এটা বোর্ডসের জন্য আসতে পারে। খেয়াল করেছিস যে কমে যাচ্ছে এপসাইলন, এখান থেকে আর একটা কনক্লুশন বলতে পারিস, যদি এপসাইলন বাড়ে, খেয়াল কর ফোর্স ডিক্রিজেস না। মিডিয়ামের যদি পারমিটিভিটি বেড়ে যায়, পারমিটিভিটি বেড়ে যায়, অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, কমে যাবে। তাহলে এখান থেকে কি রেশিও বের করতে পারি বল? এফ এম বাই এফ নট যদি করিস, একটু যদি বুদ্ধি খাটাস, এফ এম কত হবে? 1/ε হবে, কারণ সবাই কেটে যাবে দেখ, আর এখানে এপসাইলন নট হবে, তাহলে এপসাইলন নট বাই এপসাইলন, এপসাইলন নট ঘুরে উপরে যাবে, ঘুরে উপরে যাবে। এই যে রেশিওটা, স্যার কোনটা শুনবি ভালো করে, নেক্সট লেকচারে ডিটেলসে বলবো। এই যে এপসাইলন বাই এপসাইলন নট, এটাকেই বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। স্যার কোনটা? বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকেও কে দিয়ে ডিনোট করা হয়, স্মল কে। এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি কি দাঁড়ালো? এফ এম এফ নট বাই কে। এই কেটা কিন্তু কুলম্বস কনস্ট্যান্ট নয়, খেয়াল রাখিস, কারণ কে দিয়ে তো প্রচুর ডিনোটেড হয়, তো অনেক সময় ইস্যুস তৈরি হয়। সো রিমেম্বার দিস। এই হলো বৃত্তান্ত। কি শিখলাম তাহলে? লাস্টের পার্টটা ইম্পর্টেন্ট। আমি যদি মিডিয়াম বাই ফ্রি স্পেস করি কুলম্ব ফোর্স, তাহলে একটা রেশিও আসে এপসাইলন বাই এপসাইলন নট, ওটা হচ্ছে 1/ε r, কারণ এপসাইলন আর হচ্ছে মিডিয়াম বাই ফ্রি স্পেস, মিডিয়াম বাই ফ্রি স্পেস, যাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে, যার সিম্বলও কে। এপসাইলন আর লিখতে পারি, কে লিখতে পারি, এটা 1/k। তাহলে এফ নট যদি হয়ে যায়, দেখ কি জানলি এখান থেকে, মিডিয়ামে
মিডিয়াম এই কে কিন্তু কুলম্বস কনস্ট্যান্ট নয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা ভুলে গেলে চলবে না, এটা তোমায় মাথায় রাখতে হবে। কে যদি বাড়ে, মিডিয়ামের যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়ে, ডেফিনেটলি এফএম কমবে, ওখানে তো তাই বলা হলো। এপসাইলন যদি বাড়ে তাহলে এফ কমবে, তার মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বাড়ছে, এপসাইলন আর সেটা বাড়ছে। বল বাবু হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কে বাড়ছে মানে এপসাইলন বাড়ছে, মানে এফ কমছে, এটাও একটা সুন্দর রেশিও। বোর্ডসের জন্য এটা ভালো দরকারি, বোর্ডসের জন্য বলবো আর নিটের জন্য ভালো দরকারি জিনিস, এইভাবে কোনো বইতে নেই। ক্লিয়ার একদম? ঠিক আছে, ক্লিয়ার? অনলাইন এগোই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। চল গুড, ভালো করে নোটসটা বানিয়ে রাখিস, সব লিখে সুন্দর করে বানাস। দেখ যেটা বললাম সেটাই সুন্দর করে লেখা আছে। হায়ার দ্য পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, more will be the permission to the medium to obstruct Coulomb force between the charges. Acha, thus the force will decrease in the medium. That's why Coulomb force changes when medium is changed between the two charges. আমরা কি বললাম? Coulomb force medium dependent. মিডিয়ামে যদি পারমিটিভিটি আসে, Coulomb force ডিক্রিজ করে। কনসেন্ট্রেট কর। যদি পারমিটিভিটি এপসাইলন আসে তাহলে এফ ডিক্রিজ করবে, পারমিটিভিটি আসা মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়ছে। ওকে স্যার, স্যার প্রশ্ন হচ্ছে, তোর মনে প্রশ্ন স্যার এই পারমিটিভিটি করেটা কি? ও আসলে ফোর্স কমে যাচ্ছে, করেটা কি? পারমিটিভিটি হচ্ছে মানে দেখ ওর নামের মধ্যেই আছে পারমিশন, অ্যালাউ করা, অ্যালাউ করছে ফোর্সকে, অ্যালাউ করছে। ও যদি কুলম্ব ফোর্সকে অ্যালাউ করে, পারমিশন দেয়, তাহলে ফোর্স বাড়বে। ও যদি বেশি হয়, হাট্টাগোট্টা হয়, তাহলে পারমিশন দেবে না, কুলম্ব ফোর্স কমবে। ওটাই বলা আছে, ও হচ্ছে পারমিশন দেয় যে মিডিয়াম কুলম্ব ফোর্সকে কমাবে না বাড়াবে, ওটাই লেখা আছে, পারমিশন টু অবস্ট্রাক্ট কুলম্ব ফোর্স। এটা আমরা একটু আগে লিখলাম, লাস্ট লাইন তো এটাই ছিল নাকি? F equals to F naught by K, correct sir? এইবারে থার্ড পয়েন্ট থেকে কোয়েশ্চেন পাবি। থার্ড পয়েন্ট থেকে জয়েন্ট বল, নিট বল, বোর্ডস বল 2026-এ কোয়েশ্চেন পাবি। 26-এ দিবি তো? 26-এ যদি চার্জ গুলোকে একটা কন্ডাক্টরের মধ্যে পুরে দিস, এটা একটা কন্ডাক্টর, আশা করি কন্ডাক্টর বোঝো, যে কোনো মেটালস, এর ভেতরে Q1 Q2 চার্জকে পুরে দিলি, বুঝলি মেহেক? if we put those charges inside a conductor, দেখা গেছে এক্সপেরিমেন্টালি এখানে কোনো ফোর্স কাজ করে না, চার্জ দুটোর মধ্যে নো ইন্টারঅ্যাকশন, চেনেও না নিজেদেরকে, জানেও না, নো ইন্টারঅ্যাকশন বিটুইন দা চার্জেস। কেন? এক্সামে কারণ জিজ্ঞাসা করবে, কারণ কন্ডাক্টরের ভেতরে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইনফিনিটি হয়, এটা কন্ডাক্টরের প্রপার্টি। এই ঘটনাকেই সায়েন্সের ভাষায় বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। মানে তুই যেন এই চার্জ দুটোকে বাইরে থেকে প্রোটেক্ট করছিস, বাইরের এফেক্ট থেকে প্রোটেক্ট করছিস। কথাটা বুঝতে পারলি? আমি চার্জ দুটো কন্ডাক্টরের ভেতরে রাখলাম, ওদের মধ্যে কোনো ফোর্স নেই, ওদের মিউচুয়াল কোনো ফোর্স নেই, বাইরে থেকে কেউ ওদেরকে এফেক্ট করতে পারবে না। বাইরে থেকে কেউ এফেক্ট করতে, সাপোজ জঙ্গলে ঘুরতে গেছিস, তোর টেন্টের পাশে একটা সিংহ ঘুরে বেড়াচ্ছে, তুই যদি বেশি হুড়ি করিস, চেঁচামেচি করিস, আসবে ঘাড় মোটকে চলে যাবে। তোরা দুই বন্ধু চুপচাপ নরণচরণ শান্ত হয়ে বসে আছিস, তাহলে চান্স কি ও তোকে এফেক্ট করবে না।
কমন সেন্স, লজিক্যাল, এফেক্ট করবে না, এরকমই। মানে তুই শিল্ডেড আছিস, প্রোটেক্টেড আছিস, এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। এর থেকে কোয়েশ্চেন 26-এ আসবেই, মন বলছে। হ্যাঁ, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার, অলরাইট, সুন্দর কনসেপ্ট ভাই, অসাধারণ। ক্লাস 12 যে এনজয় করবে তার জীবন চরম ভাই, চরম চরম কাটবে, হেভি ইন্টারেস্টিং। ফিজিক্সও কেমিস্ট্রিও মজায় মজা পেয়ে যাবি। চলো গেলাম, ফ্র্যাকশনাল চেঞ্জ, চার্জ কতটা পাল্টাচ্ছে। আমরা অলরেডি হালকা নলেজ জেনে ফেলেছি। ইন ভ্যাকিউম অর এয়ার, ভ্যাকিউম বা এয়ারে আমরা কত বের করে ফেলেছি না, হচ্ছে তোর এফ নট, তো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই বল আর স্কোয়ার। ইন এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে আমরা এফ এম বা শুধু এফ বলছি, 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা কি পেয়েছি, আমরা পেলাম এফ মিডিয়াম মানে এফ নট বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা কি ছিল বল, এটা ছিল হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, তাই তো, ইফ আই এম নট রং, এপসাইলন বাই এপসাইলন, এপসাইলন বাই এপসাইলন নট ছিল, কারেক্ট। এটাকে বলবো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ফ্র্যাকশনাল চেঞ্জ বলেছে, সবার পারা উচিত, ইউডিএম, ফ্র্যাকশনাল চেঞ্জ অফ ফোর্স, কে পারবে, মানে সিম্পলি ডেল এফ বাই ইনিশিয়াল কত এফ নট ফ্রি স্পেসে, ডেল এফ মানে এফ মাইনাস এফ নট বাই এফ। পারা উচিত বস, আরামসে পারা উচিত, এফ নট সরি, তাহলে এফ বাই এফ নট মাইনাস 1, তাই তো। তার মানে খেয়াল কর, অ্যাকচুয়ালি এফ বাই এফ নট মানে 1/k মাইনাস 1, ব্যাস এটাই এটাই এটাই। পার্সেন্টেজ চেঞ্জ, ডিরেক্ট কোয়েশ্চেন পাবি এর থেকে, বোর্ডসেও জয়েন্টেও, ডেল এফ বাই এফ নট ইন্টু 100% ইকুয়ালস টু 1/k মাইনাস 1 ইন্টু 100%। এক্সামে কোয়েশ্চেন দেবে যে একটা ফোর্স, কুলম ফোর্স, এই থেকে এই মিডিয়ামে গেল, এত চেঞ্জ হলো, কে কত, ব্যাস ডাইরেক্ট ফর্মুলা, ডেল এফ বাই এফ নট দেওয়া আছে, ফর্মুলায় বসা, কে বের কর, দেখে নে ভালো করে। ডান, ক্লিয়ার, ডান। এইটা একটা নেগেটিভ ভ্যালু, খেয়াল করেছিস, কারণ কে তো বড়, 1/k ছোট, ছোট মাইনাস 1, তো মাইনাস নেগেটিভ আসবে না, নেগেটিভ আসছে মানে কি, ফোর্স ডিক্রিজেস, তো তাই তো কথা চলছে আমাদের, ফ্রি স্পেস থেকে অন্য মিডিয়ামে গেছি, ফোর্স কমবে, তো এখানে তো তাই বলছে, ডেল এফ বাই এফ নেগেটিভ মানে কি, ডেল এফ কমে যাচ্ছে, মানে ডেল এফ কমে যাচ্ছে মানে ফোর্স কমে যাচ্ছে। এগোই, বল, এনি ডাউট, শিওর, শাবাশ। চার্জের ইউনিট, স্যার চার্জ তো কুলম হয়, লেকচার 1-এই পড়েছি, 1 কুলম। চার্জের ওই কুলম বা স্ট্যাট কুলমকে ডিফাইন করা হয়েছে ইউজিং কুলমস ল। দারুণ ডেফিনেশন। কুলম কিভাবে ডিফাইন করা হয়েছে দেখ, এফ নট কত, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এরকম একটা সিনারিও, Q1 আছে, Q2 আছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স আর আছে, ওকে স্যার। ধরে নে সে যদি এফ নট 9 × 10⁹ মিটার হয়,
আর r ইকুয়ালস টু 1 মিটার হয়, দেন তখন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু q1 q2 বাই r স্কোয়ার মানে 1, তাহলে জাস্ট 1। তাহলে খেয়াল কর q1 ইন্টু q2 ইকুয়ালস টু 1 হচ্ছে, ইকুয়ালস টু 1 হচ্ছে। তাই আমরা লিখি mod of q1 equals to mod of q2 equals to 1 কুলম্ব। এটা 1 কুলম্বের ডেফিনেশন। দুটো 1 হলে তবেই তো 1 হবে না স্যার, এটা 2 এটা হাফ, কেন কমপ্লেক্স করছিস? দুটো যদি 1 1 হয় তবে এটা 1 কুলম্ব, তবেই না আমি কুলম্ব ডিফাইন করব। the definition কি হলো? 1 কুলম্ব is that amount of charge যারা পরস্পরকে রিপেল করছে, প্লাস প্লাস নেওয়া হয়েছে না, আমি এখানেও ধরে নে এটা পজিটিভ নিয়েছি, এটাও পজিটিভ নিয়েছি, রিপেল করছে উইথ আ ইকুয়াল এন্ড সিমিলার চার্জ, কত ফোর্স দিয়ে? 9 × 10⁹। কোথায়? ভ্যাকিউমে। কত ডিস্টেন্সে? 1 মিটারে। ওদের যতটা চার্জ সেটাই 1 কুলম্ব। আরেকবার বলি, দুটো চার্জ 1 কুলম্ব তখনই বলবো যদি ওরা নিজেদেরকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ফোর্স দিয়ে 1 মিটার ডিস্টেন্স থেকে রিপেল করে। ওকে, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ অফ চার্জ বা স্ট্যাট কুলম্ব, সরি this one, 1 ডাইন নিয়ে নে, কে তো 1ই আসে, যদি তাই হয় তাহলে 1 ইকুয়ালস টু q1 q2 বা mod of q1 mod of q2 equals to 1 স্ট্যাট কুলম্ব বা 1 ESU চার্জ, 1 স্ট্যাট কুলম্ব বা 1 ESU চার্জ। समझा? তাহলে এখানে ডেফিনেশন কি দেবো স্যার? ভেরি ইজি স্যার, ভেরি ইজি। এক স্ট্যাট কুলম্ব চার্জ হচ্ছে সেই অ্যামাউন্ট অফ চার্জ দুটো পার্টিকেলের মধ্যে যখন ওরা 1 সেন্টিমিটার ডিস্টেন্সের থেকে বল 1 ডাইন ফোর্স দিয়ে রিপালশন খেলছে। 1 stat coulomb is that charge which repels an identical charge in vacuum kinship vacuum if not নেওয়া আছে at a distance of 1 centimeter 1 dyne force। এইটা হচ্ছে বিখ্যাত রিলেশন, এটা সবাই ভুলে যায়, খাতাতে আবার লিখে রাখ। আজকের এটা ফার্স্ট ক্লাস নোট, নোট কর। লেকচার 1 এও ছিল 1 কুলম্ব মানে 3 × 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব বা 3 × 10 টু দি পাওয়ার 9 ESU চার্জ। নোট কর খাতাতে। ঠিক আছে, চল। আচ্ছা, এই যে সিজিএস এর আগে দুটো ডিভিশন ছিল অনেক কাল আগে, একটা ইলেকট্রোস্ট্যাটিক, একটা ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিকে চার্জের ইউনিট আগে ইউজ করা হতো 1 অ্যাপ কুলম্ব, এটা ইউজ করা হয় না এখন, বা ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই রিলেশনটা মাথায় রাখতে পারিস যদি টুক করে কোনো কাজে লেগে যায়। তার মানে 1 কুলম্ব 3 × 10 টু দি পাওয়ার 9 ESU, তাই তো? ESU খেয়াল রাখিস, ESU কিন্তু অনেকের ইউনিট। ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। দেখবি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টও পাবি, ইলেকট্রোস্ট্যাটিক ফ্যারাডও পাবি।
ওই জন্য ইএসইউর পরে চার্জটা লিখে দিস। এইটা মানে 1/10 EMU চার্জ। এটা একটা সুন্দর দরকারি জিনিস। নোটসে সব এগুলো লিখিস তো ঠিকঠাক? একদম পারফেক্টলি লিখবি। 1 কুলম মানে 10⁹ 3×9 স্ট্যাট কুলম যাকে বলি আমরা, তার সাথে 1/10 EMU চার্জ। ডান 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 ডান, ভেরি গুড। চল, কি কি ঘাপলা আছে, লিমিটেশনস আছে? প্রথম কথা, চার্জকে রেস্টে থাকতে হবে, তাই তো ভাই? পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক্স, চার্জ শুড বি অ্যাট রেস্ট। চার্জগুলোকে পয়েন্ট হতে হবে, পয়েন্ট, পুচকু পুচকু হতে হবে, পয়েন্ট চার্জেস। বড় বড় ঢাবরা ঢাবরা বডির জন্য কি লেখা আছে বল? নট অ্যাপ্লিকেবল। কুলম আঙ্কেল পয়েন্ট চার্জের জন্য লটা দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি স্যার বড়র জন্য আমরা করব না? আমাদের সিলেবাসে আছে চার্জ ডিস্ট্রিবিউশন, করব আলাদা টেকনিকে, বাট জেনে রাখ কুলমস ল পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল। ভেরি গুড। থার্ড এরটা একদম দারুণ। কুলমস ল এর সেপারেশন মানে আর, সেপারেশন বিটুইন দ্য চার্জেস মানে বাবু আর, অবশ্যই নিউক্লিয়ার ডিস্টেন্সের থেকে বেশি হতে হবে। নিউক্লিয়াসের রেডিয়াস কত? কেমিস্ট্রিতে পড়েছো 1 FM, মনে আছে? 1 ফেমটোমিটার বা 1 ফার্মি। 1 ফার্মি 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের স্ট্যান্ডার্ড রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি। এর থেকে বেশি ডিস্টেন্সে মানে আমাদের যে আর আছে, আর শুড বি গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার। স্যার কম হলে কি হবে? আরে বাবু, কম হলে নিউক্লিয়ার ফোর্স কাজ করতে শুরু করবে। আর মনে কর ক্লাস 11 এর ইউনিট ডাইমেনশনের লেকচার 1 এ বলেছিলাম নিউক্লিয়ার ফোর্স একটা সেপারেট ফোর্স এবং ইউনিভার্সের মোস্ট স্ট্রংগেস্ট ফোর্স। ক্লিয়ার হলো? তাহলে ডিস্টেন্সটা বেশি হতে হবে। এখানে লিখে দেওয়া আছে, দেখো, দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ডমিনেটস। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে না, নিউক্লিয়ার ফোর্স চলে আসে। তাহলে অবশ্যই ডিস্টেন্সটা যেন নিউক্লিয়ার রেডিয়াসের বেশি থাকে। ক্লিয়ার? এগোই? ডান? ওকে, গুড, শাবাশ। এটা করো দেখি, এটা ট্রাই করো। সময় দিলাম 40 সেকেন্ড। এটা তো কালকে লোক যেখানে পড়েছিল এগুলো এভাবে ঢোকাবো নাকি? চলো, কি বলছে? A charge plus Q is divided into two parts such that the electrostatic force between two parts is maximum. Okay sir, okay. মানে ম্যাক্সিমা মিনিমার অঙ্ক। Find the charge on each part. একটা কিউ চার্জ আছে, কিউ চার্জ দুটো পার্টে ডিভাইড করলাম, একটা যদি এক্স হয় পরেরটা কত হবে বল? কিউ মাইনাস এক্স। ইয়েস মাস্টার। কি বলেছে? এদের মধ্যে কি কাজ করছে? ম্যাক্সিমাম ফোর্স কাজ করবে, পড়ে দেখ, তাই তো? তাহলে if this force is x, this charge is x, এটা q minus x, this is q1, এটা বল q2, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স r নিয়ে নে, এটা আবার x নিস না গাধার মতো। তাহলে এদের মধ্যে আমাকে বল ফোর্স কত?
কুলম্ব ফোর্স, শুধু ফোর্স লিখবো না, কুলম্ব ফোর্স। আচ্ছা, আজকে লেকচার 2 তো, আজকে কিন্তু ডিপিপি যাবে। ডিপিপি গুলো কিন্তু এবার খুব ভালো করে সলভ করবি, ঠিক আছে? এই বছর প্রত্যেকটা ক্লাসের পরে একটা বা দুটো ক্লাস পরে আমি ডিপিপি দেব, সলিউশন তোর 3 দিন 4 দিন বা এক সপ্তাহ পরে দেব। এই বছর ভালো রকম ভাবে ডিপিপি দেওয়া হবে, দারুণ ভাবে সলভ করিস, ফিজিক্সেও কেমিস্ট্রিতেও, আমি অ্যাসিওর করছি। কুলম্ব ফোর্স কে Q1 Q2 বাই আর স্কোয়ার। স্যার কে তো লিখতেও পারি 1/4πε0, চলবে চলবে, লেখ, কোনো অসুবিধা নেই। এক্স কিউ মাইনাস এক্স বাই আর স্কোয়ার, বল বাবু রাজি? বলেছে ফোর্স ম্যাক্সিমাম হবে, এফ ইকুয়ালস টু এফ ম্যাক্স হলে, হতে গেলে কি করতে হয়? ইফ দেন, দেখি ক্লাস 11 কেমন ক্লিয়ার, বলো। এফ কে যদি ম্যাক্স হতে হয় তাহলে ফোরমোস্ট কন্ডিশন কি? এটা বেসিক ম্যাথসের ক্লাসেই করিয়েছিলাম, বলো আয়ুষ বলো। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো করতে হবে, মনে পড়ছে? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো করতে হয় ম্যাক্স বা মিনিমামের জন্য। তার মানে এখানে ফোর্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে জিরো করবি, এক্স এর রেসপেক্টে। কেন স্যার এক্স কেন? আরে ভাই এক্স পাল্টালেই তো কিউ মাইনাস এক্স পাল্টে যাবে, অবভিয়াস না? আমি যদি x2 নিই, ধরে নে 10 কুলম চার্জ, x2 নিলে ওটা 8 হবে, x3 নিলে ওটা 7 হবে, x পাল্টালেই তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফোর্স পাল্টে যাচ্ছে। তার মানে এখানে x টা হচ্ছে ভ্যারিয়েবল, x টা হচ্ছে ভ্যারিয়েবল, x টা আমার এখানে ভ্যারিয়েবল। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? চল তাহলে ওটা আমি লিখছি ডিফারেন্সিয়েশন, হোপফুলি সবাই পারো, বাট তাও ঠিক আছে, আমি আর একবার ভালো করে করে দিচ্ছি, অনেকের ম্যাথস নেই মেবি। এটা হবে মাল্টিপ্লাই করলাম কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার, কনস্ট্যান্ট বাইরে বের করে মাল্টিপ্লাই করে দিতে পারো, কারণ ওর কোনো কাজ নেই। কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, হ্যাঁ স্যার তাই হবে, স্যার তাই হবে। কে কনস্ট্যান্ট, আরও তো কনস্ট্যান্ট, ডিস্টেন্স তো পাল্টাচ্ছে না, কোশ্চেনে ডিস্টেন্স চেঞ্জ বলা নেই। ওকে স্যার, ওকে। তাহলে নর্মাল সিম্পল অ্যাডিশন রুল, একবার একে ডিফারেন্সিয়েশন, একবার একে ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0। তাহলে বস এখানে কিউ বাইরে গেলে আমি লিখে দিচ্ছি, চল dx dx হচ্ছে, আর এটা মনে হয় সবাই পারবে, 2x হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এটা 1 হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু কিউ বাই 2 হচ্ছে। তাহলে এন্ড কিউ মাইনাস এক্স করলে কত হবে স্যার? জি ওটাও কিউ বাই 2 হবে, ওটাও কিউ বাই 2 হবে। তাহলে একটা চার্জ আছে, তার দুটো পার্ট কত? কিউ বাই 2, কিউ বাই 2 যদি করিস তবেই কি পাবি বল? ম্যাক্সিমাম ফোর্স। এর থেকে পিওয়াই কিউ সলভ করিস, পিওয়াই কিউ সলভ করবি পুরো চ্যাপ্টার হয়ে গেলে, ঠিক আছে? পিওয়াই কিউ আমি ম্যাক্সিমাম করিয়ে দেবো, সলভ করিস 22, 23, 10 কুলম চার্জ একবার, 20 কুলম চার্জ একবার, এদের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স কখন হবে? দুটো পার্টে ডিভাইড করলে, যখনই 5 কুলম 5 কুলম করবো। এর থেকেই এসছে, এর থেকেই এসছে, একবার 10 এসছে, আর একবার যেটা কত জানা এসছে, বুঝতে পারলি? যেটা শেখাবো সেটা খুব ভালোভাবে রেডি করিস, খুব ভালোভাবে। এগোই, ফটাফট ফটাফট, বল বল বল, এগোই, ডান, শাবাশ, অনলাইন ডান, এগোই, চল এটা বল দেখি। এটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, এটা আমি স্টার দেব, মন দিয়ে যদি শুনে থাকো এটা আরামসে পারবে, এটা খুব কনসেপচুয়াল ভালো কোয়েশ্চেন। দরজা খুলে দাও, আলো নিবে, আলো নিবে।
এই কোয়েশ্চেনটা ডিপেন্ড করছে তোমার অবজারভেশন পাওয়ার কতটা স্ট্রং আছে, তুমি আমার কথাগুলো কতটা মন দিয়ে শুনেছো এবং সেকেন্ডলি কতটা ভালো অবজার্ভ করছো। এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা রয়েছে তারা কি করবে, তারা করবে Q1 Q2 R স্কোয়ার ইন্টু কে, নিশ্চয়ই তাই করছিস, তাই তো? রং, ইটস রং, ইটস রং। তোমাকে হতে হবে লেজেন্ড। লেজেন্ড কি বলবে? লেজেন্ড বলবে নান অফ দিস। লেজেন্ড বলবে নান অফ দিস। তুই বলবি হ্যাঁ, দুটো চার্জ আছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স আছে। তোমার যদি মনে থাকে কুলম্বস লতে কেমন ঝটকা লাগবে দেখ। কুলম্বস লতে বলা হয়েছিল কিউ কি হতে হবে, পয়েন্ট চার্জ। যার জন্য ওইখানে লাইনটা আমি এমফাসাইজ করে আন্ডারলাইন করলাম, পয়েন্ট চার্জ। দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স কত, 2 মিটার। আমি যদি এখানে দাঁড়াই, এই দুটো আমার কাছে পয়েন্ট চার্জ লাগবে, যেখানে রেডিয়াস 1 মিটার 1 মিটার আছে না, ডিস্টেন্সটা অনেক বড় হতে হবে। মনে রাখবে আর শুড বি ভেরি ভেরি গ্রেটার দ্যান ডায়ামিটার অফ চার্জ, তবে কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবে, তবে দেন অনলি কুলম্বস ল ইজ অ্যাপ্লিকেবল। বল বাবু, তখনই একমাত্র কুলম্বস ল অ্যাপ্লাই করা যাবে। কিন্তু চার্জ গুলো বড় বড় লাগবে, বিশাল বড় বড় চার্জ, তাই না? অ্যাকচুয়ালি চার্জ গুলো গায়ে গায়ে লেগে রয়েছে, মাঝখানে গ্যাপটা ভুল এসছে, গায়ে গায়ে লেগে আছে। বড় বড় চার্জ, তো বড় বড় চার্জ, কুলম্ব ল অ্যাপ্লাই হবে না। চার্জ গুলোকে ডিস্টেন্সে নিয়ে যেতে হবে, ভেরি লার্জ ডিস্টেন্স, অনেক লম্বা ডিস্টেন্সে নিয়ে যেতে হবে, যাতে ওদেরকে আমার পয়েন্ট চার্জ হিসাবে মনে হয়। সো অ্যান্সার নান অফ দিস, কুলম্বস ল অ্যাপ্লাই করা যাবে না, কুলম্বস ল নট অ্যাপ্লিকেবল। ফর্মুলা তো দূরের কথা, ল অ্যাপ্লাই হবে না। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, কম্পারিজন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কম্পারিজন। আমরা একটু আগে দেখলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে বেশ সিমিলারিটি আছে, তো সিমিলারিটিস ডিসসিমিলারিটিস দুটোই পড়ব। সিমিলারিটিস, দুজনেই ইনভার্স স্কোয়ার ল ফলো করছে। হ্যাঁ স্যার, লজিক্যাল কথা, এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, দুটো কেসেই। বোথ আর সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল মানে সেন্টার থেকে সেন্টারে কাজ করবে, এর সেন্টার থেকে ওর সেন্টার, চার্জের সেন্টার টু সেন্টার কাজ করে, চার্জের সেন্টার টু সেন্টার। এই যে ওই জন্য ডিস্টেন্সটা গ্র্যাভিটিতেও সেন্টার টু সেন্টার নিতে হয়, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স। কনজারভেটিভ ফোর্স, এটা 11-এ প্রচুর ডিটেলসে পড়ানো হয়েছে। কনজারভেটিভ, নন কনজারভেটিভ, মানে এই দুটো ফোর্স দিয়ে যদি আমি ওয়ার্ক ডান করি, ওয়ার্ক ডান against these forces does not depend on the path. ওয়ার্ক ডান রাস্তার উপর ডিপেন্ড করে না। ওয়ার্ক ডান কি এখানে, ওয়ার্ক ডান স্টেট ফাংশন, তাই তো? স্টেট ফাংশন ডিপেন্ডস অন কিসের উপর, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট। স্টেট, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, রাস্তার উপর ডিপেন্ড করে না। আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে এই ঘর থেকে গেলি, ঘুরে আবার আসলি, ওয়ার্ক ডান রাস্তার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে শুরু কোথায় শেষ কোথায়। যেখান থেকে শুরু করে সেখানে আসলি, ইনিশিয়াল ফাইনাল সেম, ওয়ার্ক ডান 0, তুই কুছবি পরিশ্রম কর। কখন? যদি কনজারভেটিভ ফোর্স কাজ করে। পুরনো জিনিস কিন্তু ভাই, নতুন এখানে কিচ্ছু নেই। চল, এই তো ভাই কি বলবো আর, ফ্রি স্পেসে দুটোই কাজ করবে। পার্থক্যটা দেখ, দারুন দারুন। ডিসসিমিলারিটিজ আমি স্টার্ট দেব, এখান থেকে ভালো বোর্ড লেভেলের কোয়েশ্চেন তৈরি হবে। কোনোদিন আজ অব্দি আমি বলিনি বা তুইও শুনিসনি গ্র্যাভিটেশনাল ফোর্স রিপেল করছে, নেভার। তাহলে ইউনিভার্সই থাকতো না।
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বোথ পসিবল। এটা ডিটেলসে বলা হলো, নিজে পড়ে দেখো 10 সেকেন্ড। কি এগ্রি? এগ্রি এগ্রি, একদম পুরো ডিটেলসে বলেছি। লাস্টেরটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ভেরি 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 গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং শুনলে অবাক হয়ে যাবি, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও অলমোস্ট 10 টু দি পাওয়ার 42 অর্ডারে আসে। দ্যাটস আ হিউমাঙ্গাস নাম্বার, অনেক বড় সংখ্যা এটা। 10 টু দি পাওয়ার 42, 10 টু দি পাওয়ার 40, 42 এইভাবে, হিউজ না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনেক বড়। এই জিনিসটা প্রুফ করতে দেবে বোর্ডসে। প্রুফ করো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হিউজ, তার জন্যই পরের কোয়েশ্চেনটা। বলে যাবে? চল, কি বলছে? Find the ratio of electrostatic force to gravitational force between two electrons. দুটো ইলেকট্রনস আছে, চল তাহলে দুটো ইলেকট্রনস আছে, এখানে একটা Q1, এখানে Q2, দুটো ইলেকট্রনস, so this is minus E, this is also minus E. ইন্টারমিডিয়েট ডিস্টেন্স R আছে, ওদের মাস আছে, তো মাস M আছে, মাস M আছে, isn't it? মাস M, ওদের মধ্যে আমি বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স, জি। আগে ফর্মুলাটা লিখছি, তাহলে সবার রিলেট করতে সুবিধা হবে। জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই, কি লিখবো স্যার? যে ফ্রি স্পেসে আছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, 1/4 পাই এপসাইলন নট, এটা হবে ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস অনেকে চিন্তা করে যে স্যার তার মানে Q1 টা মাইনাস ই বসিয়েছি, Q2 টা মাইনাস ই বসিয়েছি। অ্যান্সার ইজ নো, অ্যান্সার ইজ সিম্পলি নো, না না। কেন স্যার? তাই তো বসানো উচিত না। ভালো করে শুনে রাখ, যত সামস আমি করব, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে চার্জের সিম্বল কখনো বসাবি না। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বসালে অঙ্ক প্রচুর ভুল হয়, ডিরেকশনে ভুল হয়, কারণ ও ভেক্টর কোয়ান্টিটি। অনেক বইতে বসিয়ে করা আছে, বাট আই ডোন্ট সাজেস্ট দ্যাট। আমিও তাই করব। ইলেকট্রিক ফিল্ড আসবে পরে, আর ইলেকট্রিক ফোর্স যারা ভেক্টর, তাদের ক্ষেত্রে সিম্বল কখনো বসাতে নেই, অনলি ইউজ দ্য ভ্যালু। সিম্বল বসালে ডিরেকশনের ঝামেলা হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটিসে। সো প্লিজ কিপ দিস মাইন্ড। এটা আসলো, এখানে ই কিন্তু আমি Q1 টা শুধু ই বসিয়েছি, Q2 কিন্তু শুধু ই বসিয়েছি। কারেক্ট স্যার। চল রেশিও করি, এফ বল, ইলেকট্রিক বড় হয় তাহলে ওকে আগে নিয়ে চল। এফ ইলেকট্রিক বাই এফ গ্র্যাভিটি, কি লিখবো বল? 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার বাই বল জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, আরে ভাই আর স্কোয়ার কাটছে নাকি? আর স্কোয়ার কাটছে,
তাহলে খেয়াল কর আর স্কোয়ার যদি ক্যান্সেল হয় দিস ক্যান্সেল। আচ্ছা এখানে ই স্কোয়ারটা এরকম আছে, 4 পাই এপসাইলন নট আছে, জি এম স্কোয়ার আছে, isn't it? এটা একটা বোর্ডসের প্রুফ দিতে পারে, বোর্ডস প্রুফ যে শো দ্যাট দিস অ্যান্ড দ্যাট ইলেকট্রনের জন্য। তো ঠিক আছে, নাও এবার এখানে ভ্যালু বসাতে হবে। ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এটা দেখ 1/4 পাই এপসাইলন নট আছে, 1/4 পাই এপসাইলন নট, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইউনিট বল। ইজি তো, F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এর ইউনিট চাই না, তাহলে কুলম মিটার স্কয়ার, সরি নিউটন মিটার স্কয়ার, নিচে কুলম, এখান থেকে বেরিয়ে যাবে না, তো চিন্তার কি আছে, এই ফর্মুলা থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে। নিউটন মিটার স্কয়ার কুলম -2, Q1 Q2 নিচে যাবে, নিউটন মিটার স্কয়ার কুলম -2। আর কি আছে বল, আর কি আছে, ক্যাপিটাল জি, দেখি কেমন মনে আছে বল, ক্যাপিটাল জি এর ভ্যালু আয়ুষ বল। -11 -11 তোর হচ্ছে কি জানো ছিল, নিউটন মিটার স্কয়ার কেজি -2, তাই তো, কারেক্ট। আর কি আছে জানো, মাস আছে, মাস হচ্ছে ইলেকট্রনের মাস এম। একবার সেভ করে নি, লেখা হয়ে গেলে হ্যাং হয়ে যাবে। চল কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, we get, বা after calculation করার পরে কি আসে, F ইলেকট্রিক বাই F গ্র্যাভিটেশনাল, তাই ছিল চেক কর। এটা করার পরে তুই নিজে মিলিয়ে দেখতে পারিস, সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 42 আসবে। নর্মাল ক্যালকুলেটরে করা খুব চাপের হবে, নর্মাল যেগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর না, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, ডিরেক্টলি বসাবি দেখবি তোর দেখাবে সিনট্যাক্স এরর, কারণ এখানে পাওয়ার দেখ না, তার স্কোয়ার হচ্ছে -31 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, রেঞ্জের বাইরে, এই ক্যালকুলেটর রেঞ্জের বাইরে, একটু বুদ্ধি করে বসিয়ে করতে হয়, করা যায়। তাহলে আমরা কনফার্মেশন পেলাম, F ইলেকট্রিক ইজ ভেরি 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 গ্রেটার দ্যান F গ্র্যাভিটেশনাল, তাই তো। ইন্টারেস্টিং ব্যাপারটা ভেবে দেখ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বড়, তাই তো, কত টাইমস বড়, কার থেকে, তুই ভাববি তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাপ, কিন্তু কি বলে কথায়, বাপেরও বাপ থাকে, এরও বাপ আছে, নিউক্লিয়ার ফোর্স, সবার বাপ। তাহলে ভাব, নিউক্লিয়ার ফোর্স আর গ্র্যাভিটি কম্পেয়ার করলে গ্র্যাভিটি পাত্তাই পাবে না, নিউক্লিয়ার ফোর্স আরো পাওয়ারফুল। যাই হোক, ক্লিয়ার হলো, ডট আছে, চলো এগোই ফাট এগোই। ভেক্টর ফর্ম গ্র্যাভিটেশনেও করেছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স ইন ভেক্টর ফর্ম, কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। দেখ দুটো চার্জ আছে, ফটাফট দেখ, দুটো চার্জ আছে, Q1 চার্জ, Q2 চার্জ, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, let the distance be r,
এখানে আবার একটু ওই 1 2 ঝামেলা আছে, একটু ভালো করে দেখিস। ফোর্স অন 2 ডিউ টু 1, আমরা মনে হয় তোরা এই ফর্মুলার লেখাটা জানিস, এটা 11 এ অনেকবার এসছে। অন 2 ডিউ টু 1, তাহলে 2 1 লিখবো, মনে কর 11 এ অনেক কেসে এসছে। অন 2 ডিউ টু 1, এটা দেখ এই সাইডে ভেক্টর দিয়েছি তো, সো রাইট সাইডেও ভেক্টর দেওয়া উচিত। হুইচ ভেক্টর ইজ গুড? ইউনিট ভেক্টর। কেন স্যার? তাহলে ভ্যালুটা চেঞ্জ হবে না। রাইট সাইডে ইউনিট ভেক্টর দিলে ভ্যালু চেঞ্জ হবে না, তাই r12 দেওয়া হয়েছে। স্যার r12 দেওয়া কেন হলো? আমি বলবো বাবু তোমার ভেক্টর ক্লিয়ার নয়। কে ফোর্স দিচ্ছে? q1 দিচ্ছে, তাহলে আমি তো ওর থেকেই মেজার করব না, আমি তো ওর থেকেই মেজার করব ডিসটেন্সটা, তাই তো? ফোর্স লেখার সময় যার উপর ফোর্স তাকে আগে লিখতে হয়, F21, কিন্তু দিচ্ছে কে? Q1, তাহলে মাপবো কার থেকে? Q1 থেকে মাপবো না, তাহলে R12 ইজ ওভিয়াস। আর এটা নিশ্চয়ই ক্লিয়ার আছে যে আর ক্যাপ মানে আর ভেক্টর বাই মড অফ আর, বা শুধু আর। তাহলে কে Q1 Q2 বাই আর কিউব ইন্টু R12 ভেক্টর, এটা একটা ভেক্টর ফর্ম। ব্র্যাকেটে লিখে দিলাম, সিন্স R12 cap equals to R12 vector by mod of R12, তো mod of R12 মানে কি? R11 1 আর 2 এর ডিস্টেন্স, ওটাকেই তো আর লিখেছি না। বল এবার, ঠিক আছে? ওই তো ভাই লেখাই ছিল। এটা বল তাহলে, কি লেখা আছে না? এটা বল তাহলে ফোর্স অন Q1 ডিউ টু Q2 কি লিখবো বল, তোরা বল। আগে দেখ কার ওপর হচ্ছে ফোর্স? Q1, তাহলে F1, তারপর বল K বাই আর স্কোয়ার 21, তার ক্যাপ, ইনিশিয়ালি ক্যাপ হবে, কারণ ডিউ টু Q2 আছে, তাহলে Q2 থেকে মাপছি, তাহলে এর দিক থেকে মাপছি, আর 21 ক্যাপ নেব। আচ্ছা, ভেক্টরিক্যালি যদি তুই বসাস R21 ক্যাপ বসালে এটা হয়ে যাবে R21 ভেক্টর। বল বাবু, ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম। এটাই ভেক্টর ফর্ম, এটাই বিখ্যাত ভেক্টর ফর্ম। এখানে লিখে দিলাম, চলো। বল, ক্লিয়ার? একদম ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? একদম ফুল ক্লিয়ার? হ্যালো হ্যালো, আছিস? গুড গুড গুড। আচ্ছা, এবারে শোন, এবারে এইটুকু তোদের এক্সামে, তোদের বোর্ডের এক্সামে যারা সেন্ট্রাল বোর্ড, স্টেট বোর্ড সবাই করবে, আমার বিশ্বাস 95% স্টুডেন্টরা পারবে। এই কোয়েশ্চেনটা বোর্ডে দেবে, বোর্ডে দিলে এটা পারবে। কিন্তু কি হবে জানিস? এটা 3 মার্কসের কোয়েশ্চেন। এইটা করলে তোকে দেবে 1 বা হাফ, বা 1 বা 1.5, বা কোনো ভালো টিচার 2 দিতে পারে। কেন স্যার? আমি তো কিছু ভুল করিনি, ভেক্টর ফর্ম বলেছে, ভেক্টর ফর্ম তো করেছি, কোনো ভুল লাগছে না? ঠিকই তো আছে স্যার, ভেক্টর ফর্ম, ভেক্টর এফ ভেক্টর আর 2 ভেক্টর। এটার লাস্ট কনক্লুশন পর্যন্ত যেতে হবে তোকে, বলুক না বলুক তোকে যেতে হবেই। ভেক্টর ফর্ম বলছে মানে লাস্ট কনক্লুশন অবধি ইউ হ্যাভ টু রিচ। কি স্যার সেটা? লাস্ট কনক্লুশন হচ্ছে সেই আঙ্কেল আমাদের সবার প্রিয় কুলম্বস ল টু নিউটনস ল অফ মোশন। आपने मुस्कुराया, নিউটন আঙ্কেল হাজির হো গয়া। এই অবধি কনক্লুশন তোমায় যেতে হবেই, খেয়াল করো।
এখানে যেটা হয় ওখানে উল্টো হচ্ছিল। এটা দাঁড়াচ্ছিল, তাই তো? বেশ, উই সি, আমরা কি দেখতে পাচ্ছি, R12 ভেক্টর ইজ ইভেন্চুয়ালি R21 ভেক্টরের নেগেটিভ। চেক কর ছবিতে, R12 ভেক্টর 1 থেকে 2, R21 ভেক্টর একই ডিস্টেন্সে কাজ করছে না, স্মল r ডিস্টেন্সে কাজ করছে, ডিরেকশন ইজ ডিফারেন্ট, এ এদিক থেকে মাপছে ওদিক থেকে মাপছে, সো দুটো ইকুয়াল বাট অপোজিট, ইকুয়াল বাট অপোজিট। তাহলে দাস কি কনক্লুড করতে পারিস, F21 যদি লিখিস ওখানে K Q1 Q2 বাই R কিউব, R12 এর জায়গায় লিখে দে মাইনাস R21। তাহলে খেয়াল কর কি আসছে, F21 is equals to minus K Q1 Q2 by R cube R21. Babu, this one is F12. So এটা আমাদের আগেই বোঝা উচিত ছিল যে আমি ওকে ফোর্স দেবো, ও আমাকে ফোর্স দেবে। So this is basically Newton's third law. Action is equals to minus reaction concept দারুণ ভাবে হোল্ড হচ্ছে। তাহলে কি বলবি, this is Newton's third law from Coulomb's law। দেখে না একবার, চোখ বুলিয়ে নে, ফটাফট চোখ বুলিয়ে নে। Done. Okay, fine, good, very good, চল গেলাম। এটা ক্লিয়ার তো? আচ্ছা, ভেক্টর ফর্মটা একবার দেখে নে, সামস আছে। চল, এটা ভাব, চিন্তা কর, ইটস আ ভেরি গুড সাম। এটা আসবে কামিং ইয়ারে, এটা জয়েন্টে, নিটে, বোর্ডসেও আসতে পারে, ভালো সাম আছে। কি বলছে, find the force on a charge this and due to this if the positioning of this আর this, Q1 আছে P পয়েন্টে, Q2 আছে, আরে বল মগা, হ্যাঁ এটা 3D রাফ স্কেচ করে দে, ড্রয়িং গুলো করবি ফিজিক্সে, স্যারের বুঝতে সুবিধা হবে, তোরও বুঝতে সুবিধা হবে। লেট দিস বি কোন পয়েন্ট, এটা P পয়েন্ট। আরে ভাই P পয়েন্ট, সেখানে আছে Q1 চার্জ, লেট দিস বি Q পয়েন্ট, সেখানে আছে বল Q2 চার্জ। এটা হচ্ছে পজিশন ভেক্টর, আই হোপ নো অবজেকশন। R1 ভেক্টর, এটা এর পজিশন ভেক্টর, R2 ভেক্টর, ওদের মধ্যে আমি ধরলাম R ভেক্টর কাজ করছে, কারেক্ট? R ভেক্টর P2Q নিতে পারিস না, কে কাকে দিচ্ছে দেখ তো, দাঁড়া, Q2 4 দিচ্ছে, তাই তো? তাহলে Q2 থেকে মেজার করব, আই শুড মেজার ফ্রম Q2। তাহলে যার থেকে মেজার করা হয় তার থেকে অ্যারো নেওয়া উচিত। ওকে বস, ফাইন স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা অরিজিন ও আছে, আই হোপ ইউ নো, 0,0,0। তাহলে পজিশন ভেক্টর অফ Q1, দেখ ভেক্টর লাগবেই, তাহলে R1 ভেক্টর তুই বলবি স্যার জি 1 - 0 -1 0 -2 -0, মানে I cap
মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বল বাবু। কারেক্ট স্যার। পজিশন ভেক্টর অফ Q2 আর 2 ভেক্টর স্যার জি -1 1 আর 1, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর বল প্লাস কে ক্যাপ। তাহলে দুটো পেয়ে গেলে R1 R2। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা আছে OPQ, এখানে খেয়াল কর বাবু, ট্রায়াঙ্গেল ল কাজে লাগছে। R2 প্লাস R ভেক্টরের ট্রায়াঙ্গেল, ভেক্টরে R2 প্লাস R ইকুয়ালস টু R1। তাহলে এখান থেকে R পেয়ে যাচ্ছিস কত স্যার? R1 মাইনাস R2, R1 মাইনাস R2। চল করে দেখ। দিস মাইনাস দিস 2i ক্যাপ হয়ে যাচ্ছে, দিস মাইনাস দিস মাইনাস 2j ক্যাপ হয়ে যাচ্ছে, প্লাস k ক্যাপ হয়ে যাচ্ছে। চেক করে দেখ। ঠিক আছে, ওকে আছে। তাহলে আমি আর পেয়ে গেলাম, মানে দুটোর মধ্যে ডিস্টেন্সটা পেয়ে গেলাম, দুটো চার্জের মধ্যে ডিস্টেন্সটা পেয়ে গেলাম। শাবাশ। তাহলে এবার ফোর্স বিটুইন Q1 and Q2। F কে কাকে দিচ্ছে চেক কর। ফাইন্ড দ্য ফোর্স অন 1 ডিউ টু 2। দেখ ভালো করে, অন 1 ডিউ টু 2। কে Q1 Q2 বাই, তুই দুটো ইউজ করতে পারিস, তুই আর স্কোয়ার ইউজ করে আর ভেক্টর ইউজ করতে পারিস, আর ক্যাপ ইউজ করতে পারিস, চলবে। তাহলে ক্যাপটা তোকে আবার বের করতে হবে, অথবা ইউ ক্যান অলসো ইউজ দিস ওয়ান। প্রথমে এটা লিখলি, তারপরে তুই এটা বলে দিলি। দেখ ওকে ওকে, এখান থেকে তুই mod of r, that means mod of r শুধু r পেয়ে যাবে। if I am not wrong, এটা 4 হবে, এটা 4 হবে, এটা 1 হবে, তাই তো? 2 2s are 4, 2 2s are 4, আর ওখানে হচ্ছে 1, তাহলে 3 হচ্ছে। 3 ইউনিট কি দেবো? কুলম্ব আছে। হ্যাঁ, কুলম্ব আছে, তাহলে আমি মিটার দিলাম। বলো। হ্যাঁ, কুলম্ব, মাইক্রো তো সাফিক কি বলে, মাল্টিপ্লায়ার, কিন্তু এসআই তো এটা আছে না, পয়েন্ট গুলোর ইউনিট দেয়া নেই, তো ওটা কুলম্ব আছে বলে মিটার নিলাম। ঠিক আছে, ব্যাস ভাই, আর কি কিছু নেই, আর ভ্যালু বসিয়ে দে। Q1 Q2 খেয়াল করিস মাইক্রোতে আছে কিন্তু। তাহলে F12 is equals to k বসিয়ে দে, 9 into 10 to the power 9 into Q1 কত বসাবো বল? 20 10 to the power -6। Q2 কত বসাবো? -10 into 10 to the power -6। হ্যাঁ, মানে এরকম বসাবো, সাইন গুড। এইখানে যে সাইন বসাবে তারই ভুল হবে, F12 ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সমঝা? ওই জন্য বইও যদি পড়িস খুব সাবধানে। আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম, চ্যাপ্টার না শেষ করা পর্যন্ত কোনো বই পড়বি না, আর বই একটাই কিনে রাখ, এনাফ। ওটাই ভালো করে উদ্ধার কর, পণ্ডিত হয়ে যাবি। ঠিক আছে তো? Q2 বসালাম, আর কত রে? 3 কিউব আসছে, তাহলে 3 into 3 into 3, আর এখানে আর ভেক্টরটা রয়েছে 2 -2 + 1, 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ। বল ঠিক আছে? ওকে আছে তো? আর কাটছে না। 20/3 কত হয়? 6.66। তাহলে 6.67 করে দিলাম, চল। আচ্ছা, 10 to the power অ্যাডজাস্ট করছি, 9 - 6 + 1 - 6
ইন্টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। কোথাও ওটা 9 10 তো মাইনাস 12 হচ্ছে, তাই তো, মাইনাস 2 হচ্ছে, তার মানে আচ্ছা মাইনাস ফরম্যাটেই রাখি, 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 2 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা একদম সুন্দর বোর্ড লেভেল সাম, জয়েন্টও আসতে পারে। ম্যাগনিটিউড বের করলাম না, যেহেতু কিছু বলেনি, শুধু ফোর্স চেয়েছে, ভেক্টর ফর্ম। ঠিক আছে, বলো ক্লিয়ার একদম, অনলাইন ঝকমকে? দেখেন একবার, একবার চেক করে নে ভালো করে। ঠিক আছে, ওকে, এগোই, গেলাম। কি আছে ফাঁকা কেন? চল, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ চার্জেস অফ ইলেকট্রিক ফোর্স। মারামারি হবে এখানে, মারামারি হবে। When a number of charges are interacting, total force on a given charge is a vector sum of the forces exerted by all other charges. The force between two charges is not affected by other charges. Okay sir, এখানে চার্জ আছে q1, এখানে q2, q2 q1 কে ফোর্স দিল, তাই তো, এই ফোর্সটা কি লিখবি বল? on 1 due to 2, q3 force দিল in this direction on 1 due to 3, good। এরকম করতে করতে লাস্ট একটা পার্টিকেল, প্রচুর পার্টিকেল আছে ধরে নে, qn ফোর্স দিল, মাঝখানে আরো অনেক রকম ফোর্স আছে, f কি লিখবি বল? 1n। তাহলে আমি বলবো নেট ফোর্স অন q1 যে আছে তাতে নেট ফোর্স f নেট যদি আমি বলতে চাই তাহলে f12 প্লাস f13 প্লাস ডট 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 f1n। যদি সামেশন ফরম্যাটে লিখতে চাস, সামেশন অফ i, খেয়াল করবি বাবু, 2 থেকে n লিখবো f1i, এটা নেট ফোর্স। তার মানে you have to use vector rules and regulations, তাই তো, ভেক্টরের রুলস এন্ড রেগুলেশনস ফলো করব, তবে আমি এই কোশ্চেন গুলো সলভ করতে পারবো, বিকজ ভেক্টর অ্যাডিশন হচ্ছে। দেখ ভালো করে কি লিখবি, এখানে কিছুই নেই। ওকে, তাহলে ভেক্টর ভরপুর মাত্রায় লাগবে, পারলে একবার রিভাইজ করে নিস, ভেক্টরটা একবার সুন্দর করে রিভাইজ করে নিস। আমি লিখে দিচ্ছি এখানে রিভাইজ ভেক্টর, তাহলে কি হবে, রিভিশনও হয়ে যাবে, আর বাকি 12-এ সুবিধাও হবে, কারণ 12-এর সব চ্যাপ্টারেই ভেক্টর লাগবে। চল গেলাম, তাহলে একটা সাম কর দেখি। এখানে খেয়াল রাখবি f12 কাজ করছে বলে এটা ভাবিস না f13 অ্যাফেক্টেড হবে, ওটা সুপারপজিশন প্রিন্সিপাল বলে না। হিজ হিজ হুজুস, এই মশা, যে যার মতো রয়েছে, ঠিক আছে, হিজ হিজ হুজুস। চলো 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 চলো, এটা করো দেখি। ইটস আ টপ ক্লাস সাম, হ্যাঁ বাবু, এটা টপ ক্লাস সাম। এটা যদি ভিজুয়ালাইজ করতে পারিস, চরম
চরম, তোর ব্রেন সেলস বিশাল স্ট্রং হয়ে গেছে। ভিজুয়ালাইজ কর কনস্ট্যান্টলি, ছবিটা আঁকার চেষ্টা কর, 1 মিনিট দিলাম। অঙ্ক পারতে হবে না, ভিজুয়ালাইজ কর, দ্যাটস এনাফ। ডান। এটা ছবি, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, বুঝিস তো? বাইসেক্টর আমাদের ডিসটেন্স কত রে? ডি। ডি, so it's obvious this is d by 2, this is right বাইসেক্টর। তো ওগুলো কি প্লাস, এ ওকে ফোর্স দেবে, ও মাই গুডনেস। আচ্ছা এইভাবে টানি, টেনে বাড়িয়ে দিই। আচ্ছা কি বলবি তাহলে? ফোর্স অন সি বাই বি, এ দেবে কি? নেগেটিভ আছে না? নেগেটিভ নেই। ফোর্স অন সি বাই এ, এটা ফাইন। এটা দেওয়া আছে না? at a distance x from the center, at a center মানে বাইসেক্টরের সেন্টার, ডি ডি ডি, ডিটা সেন্টার। আমার মনে হয় তোরা এটা খেয়াল কর, কিউ নটে নেট ফোর্স, তাই তো? কিউ নটে নেট ফোর্স, কাজ কর, এটাকে সাইডে লিখি। দুটো মিলে তো রেজাল্ট্যান্ট বানাবে নাকি? ওটাই তো এফ বা এফ নেট, কি বলিস? ওকে কিভাবে করবো দেখ। আগে আমাকে বল এসি আর বিসি, তোরা নিশ্চয়ই বলবি মাস্টার জি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, বল। এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই 4, ওটা নাইস। দেন আমাকে বল বাবু, if CB is eventually equals to FCA, isn't it? Q Q naught কে দিচ্ছে, Q Q naught কে দিচ্ছে, distance same. These two distance are same. F say F কত? K into Q Q naught by say AC square. Yes sir.
কেটা পরে বসাবো। আচ্ছা কে কোথাও নেই তো কোশ্চেনে, না। এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, বলো বস, ঠিক है ना। अच्छा, so these two forces are eventually same. Yes sir. Next page. নেক্সট পেজে শুধু ওইটুকু সেগমেন্টটা ড্র করছে। এটা সি আছে, এইদিকে একটা ফোর্স এফ যাচ্ছে, এদিকে একটা ফোর্স এফ যাচ্ছে, এদিকে কি যাচ্ছে বল, এফ নেট যাচ্ছে, তাই তো। দেখি এই অ্যাঙ্গেলটা কত, কে বলতে পারবে? ইটস ভেরি ইজি, কোশ্চেনেই বলা আছে। কোশ্চেন কি বলা আছে বলে তো দিলাম। টু চার্জেস দিস এন্ড দিস আর সেপারেটেড বাই ডিস্টেন্স এত, না বলা তো নেই। দেখ 90 বলা যাবে, হ্যাঁ 90 বলা যাবে, কারণ এই দুটো সেম, তাই তো। যদি দুটো সেম হয় তাহলে 45 45 হতে হবে, 90 হতে হবে। দ্যাটস আ ভেরি গুড কনসেপ্ট। দুটো যদি সেম হয় ধরুন এটা আছে তাই কি, নাইনটি হওয়ার চান্স রয়েছে, ভুল বলিসনি, কিন্তু একটু ভালো কিছু লজিক। কারণ যদি এটা এক্স হয়, এটা এক্স, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180। আর কোনো ভালো লজিক কিছু, আর কোনো? নাইনটি ধরেও হবে, আমি তো শর্টকাট ভাবছিলাম। 90 ধরে কত হতো, √2f, 90 থাকলে √2, 60 হলে √3, 90 হবে তাই না, 90 হবে। কারণ দুটো যদি সেম হতে হয়, দুটো সেম কখন হবে, যদি এটা না 60 60 হলেও তো পসিবল, 60 60 ইকুইল্যাটারাল লেখা আছে, ইকুইল্যাটারাল লেখা নেই, তাহলে 90 ধরে যাস না, 90 ধরে প্রবলেম হবে, 90 ধরে প্রবলেম না। ইকুইল্যাটারাল না, ইকুইল্যাটারাল হতে পারবে না, কারণ এই নিচের ডিস্টেন্সটা তো সেম নয়, নিচের ডি ডিস্টেন্স, এটা ডি ডিস্টেন্স, আর ওটা ওই ফরম্যাটে এক্স স্কোয়ার ডি স্কোয়ার। একটা কাজ কর, অত ঝামেলায় না গিয়ে আমরা আমরা কম্পোনেন্ট ফরম্যাটে যেতে পারি। কম্পোনেন্ট আরেকবার রিভাইজ হয়ে যাবে, প্রসেস প্রচুর আছে, প্রসেস প্রচুর, কম্পোনেন্ট। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলতে পারি, সো দিস উইল অলসো বি থিটা। দুটো সাইড ইকুয়াল না, দুটো সাইড ইকুয়াল। তাহলে দেখ এটা যদি থিটা হয়, আমি এখান দিয়ে একটা লাইন টেনেছি, তাহলে এটা থিটা হলে দিস ওয়ান উইল বি থিটা। কোনটা কোনটা থিটা আসছে, এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে, তাই তো। এই অ্যাঙ্গেলটা তো থিটা হবে এটার জন্য, এই যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, চেক কর, এটা থিটা হবে এটার জন্য, আর এরকম করে এরকম আছে, দিস এই অ্যাঙ্গেলটা থিটা হবে এটার জন্য। ওটা আমি এই ছবিতে দেখাচ্ছি না, ঘিঞ্জি হয়ে যাবে, আমি ওইখানের ছবিতে দেখাচ্ছি। আমি বলতে চাইছি এই অ্যাঙ্গেলটাও থিটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাও থিটা হচ্ছে, ঠিক আছে। দিস ওয়ান এটা 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 হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এটার জন্য, ব্যাস। ফ্যান্টাস্টিক। তাহলে এদিকে কি হবে বল স্যার, এফ কস থিটা, তাহলে এদিকে থাকবে এফ সাইন থিটা, এদিকে থাকবে এফ কস থিটা, ওর এখানে পড়বে এফ সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি, হেয়ার
f cos theta cancels each other, পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। f cos theta নিজেদেরকে ক্যান্সেল করছে। তাহলে f net मतलब f sin theta plus f sin theta that is 2f sin theta that is 2 into ওইটা k q q naught k q q naught by x square plus d square by 4 x square plus d square by 4। আচ্ছা sin theta যে কোনো একটা ট্রায়াঙ্গেল থেকে বের করে নি, সাপোজ দিস ওয়ান, পারপেন্ডিকুলার বাই হাইপো হাইপো, তাহলে x বাই এসি, x বাই এসি না, পারপেন্ডিকুলার বাই হাইপো, তাহলে x বাই, হ্যাঁ একদম পারফেক্ট রেজাল্ট এসছে, একদম পাওয়ারে 3/2 আসে, এই সামটায় পাওয়ারে 3/2 আসে। 2 এটা লিখতে পারিস 1/4 পাই এপসাইলন নট, চল লিখেই দিই, ভালো লাগবে দেখতে। একটা কাজ কর, একটু গুছিয়ে সুন্দর করে লিখি, 1/4 পাই এপসাইলন নট 2 কিউ কিউ নট এক্স এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 পাওয়ারে 3/2। এই হলো ব্যাপার স্যাপার, এই হলো রেজাল্ট্যান্ট ফোর্স, তাই তো? আর কিছু দিয়েছে না, ফাইন্ড দ্য ফোর্স অন কিউ নট, ব্যাস। দেখ বুঝতে পারলি কিনা, লাস্টে বোর্ডের জন্য লিখে দিতে হবে, এটা বোর্ডেও আসতে পারে, নেট ফোর্স অন কিউ নট, জয়েন্টেও আসতে পারে, নিটেও আসতে পারে, এটা সবার লেভেলে আছে। কম্পোনেন্ট ভেক্টর ইউজ করছি, ভেক্টর কম্পোনেন্ট ইউজ করলাম, 90 দিয়ে হচ্ছে না দেখলাম তো, ঠিক আছে, অত ঝামেলায় গিয়ে কি লাভ ভাই, যেটা জানি সেটা করে দিই। ক্লিয়ার ক্লিয়ার অলরাইট ডান, একদম যাও যাকে শাবাশ। তাহলে কিছু হোমওয়ার্ক দেওয়া যাক, ট্রাই করবে। ইকুইল্যাটারাল, ভাই ঝামেলা মিটে গেল, যা তুই চাইছিলি, ঝামেলা মিটে গেল স্যার। স্যার ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ইজি, অপশনসও আছে, মানে এটা পিওয়াই কিউ, এটা শর্ট ট্রিক আছে, এটাও নয় করিস, এটাও নয় করিস, নর্মালি করিস, তারপর শর্ট ট্রিক দিয়েও করা যাবে, ঠিক আছে? তাহলে দুটো সাম হোমওয়ার্কে রইল, বাস। হ্যাঁ, মোটিভেশন আজকে এইটুকুই ডিসকাশন করার ছিল, কালকে তাহলে লেকচার 3 ঝামাঝাম স্টার্ট হবে। ওকে বস, চলো আজকে যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। ও একটা ভালো ছবি আছে, দেখে দেখে দেখ, দাঁড়া, झाप लिया पूरा, কুলম ने पूरा झाप लिया, Q1 Q2 বাই আর স্কয়ার নিউটন থেকে পুরো ঝেপে নিয়েছে, রাইট? না মোটেই ঝাপা নয়, ঠিক আছে? আচ্ছা লাস্ট একটা জিনিস বলা আছে ইম্পর্টেন্ট, জাস্ট 2 to 3 মিনিটস দেখে নে, যেহেতু 12 এর জার্নিটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কম্পিটিশনে ম্যাক্সিমাম কোশ্চেন 12 থেকে আসে, অলমোস্ট 60%, ওরকম কোনো রুলস নেই, বাট 12 প্রেফারেবল, 12 এর ফান্ডা বেশি, ইমাজিনেশন বেশি লাগবে। তো তোদের টাস্ক গুলো আমি মাঝে মাঝেই মনে করিয়ে দেবো, যাতে তোরা ট্র্যাকে থাকিস। ক্লাসে ইম্পর্টেন্ট ফর্মুলা সবসময় হয়তো আমি যেহেতু পড়ানোর ফ্লোতে থাকে আমার বলা হয়ে ওঠে না, বাট তোরা ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো দেখলি সেগুলো ক্লাস ওয়ার্ক কপিতে নোট করলি, বা কোনো কনসেপ্ট জানলি সাপোজ, এটা আমি তো বলি নোট করতে, এটা ছাড়াও এই দুটো তোরা বারবার ট্রাই করিস ক্লাসে, শুনতে শুনতে নোট করে রাখলে ওই মোমেন্টে মাথায় ঢুকে যাবে। বাড়িতে যখন পড়ার টাইম হয়ে গেল তখন এই জিনিসগুলো খুব প্রাইম কাজ, উইথিন 1 ডে ফুল নোটটা লিখে ফেলা, ফুল নোটটা লিখে ফেলা। যাদের কাছে নোট প্রিন্টেড নেই তাদের কি করা উচিত, একদিনের মধ্যে পুরো কপিতে একবার রাফলি প্র্যাকটিস করে নেওয়া, থিওরি গুলো লিখলে না, সামস গুলো করলে, ডেরিভেশনস গুলো করলে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাস্ক। এইটা করতে পারলে চ্যাপ্টার কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হবে।
হোমওয়ার্ক যেগুলো দিলাম সেগুলো অবশ্যই কম্পালসারি সলভ করা দরকার। ডিপিপি মনে হয় একটাও দিইনি, আজকে ডিপিপি যাবে, ডিপিপি সলভ করা ইম্পর্টেন্ট। এবং মনে রাখতে হবে ছোট ছোট স্টেপেই কিন্তু বড় সাকসেস অ্যাচিভ হয়। তোমাদের যেটা বড় গোলস আমাদের, তোমাদের নয় আমারও 95% বোর্ডসে আর জয়েন্ট ইউনিটের সিলেকশন, এই যে বড় একটা গোল আমরা নিয়েছি, এটা অ্যাচিভেবল হবে এই স্মল স্টেপস গুলোকে যদি আমরা পারফেক্টলি কভার আপ করি। রাইট? বেশ, মাথায় রেখো জিনিসগুলো। চলো বস, আজকের যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চলো অনলাইন, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, টাটা, বাই বাই। चलो थैंक यू, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट। चलो थैंक यू।